তো আমরা এই পর্যন্ত ৩টা ক্লাস করছি। ৩টা ক্লাসে আমরা যা, যা জিনিস জানতে পেরেছি যে ভেক্টর জিনিসটা কি, স্কেলার কি, ভৌত রাশি কি ভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, ভেক্টরের মানকে প্রকাশ করা যায় বা বিভিন্ন প্রকার ভেক্টর ছিল। আমরা এই পর্যন্ত ১৫টা বা ১৪টা বিভিন্ন টাইপের ভেক্টর দেখে আসছি। তো আমরা বলেছিলাম যে আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটার পারপাস কি হবে? পারপাস হবে যে আমরা একাধিক ভেক্টর যদি কোনো একটা বস্তুর উপর এসে আপতিত হয়, কোনো একটা বস্তুর উপর যদি এট এ টাইম একাধিক ভেক্টর কাজ করে, সবগুলা মিলে আল্টিমেট রেজাল্টেন্ট ভেক্টর, মানে ফাইনাল রেজাল্টটা কি হয়, আল্টিমেট একটা ভেক্টরই তো শেষ পর্যন্ত থাকবে। তো ওই ভেক্টরটা কি, সেটা কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ শিখব। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভেক্টরের যোজন, মানে একাধিক ভেক্টরকে কিভাবে যোগ করা হয়। তার আগে একটু বলি যে আমরা তো 15টা টাইপ শিখছি, আজকে আমরা 16 নাম্বার শিখব। সেটা কি? সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। এই জিনিসটা জানা খুবই জরুরি। লব্ধি ভেক্টর, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি রেজাল্টেন্ট ভেক্টর। সো এইটার জন্য আমি এভাবে চিন্তা করতেছি, লাইক আমার সামনে একটা বক্স আছে, ওকে। তো এই বক্সের উপর আমি বললাম যে দুইটা ভেক্টর কাজ করতেছে, এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে ওর উপর, ধরেন বললাম এটা 10 নিউটন, আর আরেকটা লোক সে ধরেন ওকে এই দিকে টানতেছে, সেটা হচ্ছে ধরেন 12 নিউটন। তাহলে আমি যদি একটা বস্তুকে এইদিকে 10 নিউটন বলে ধাক্কা মারি, আবার এট এ টাইম আরেকজন লোক যদি ওটাকে একই সাথে একই সময় 12 নিউটন বলে এইদিকে টান মারে, তাহলে বস্তুটা আসলে কোন দিকে যাবে? বস্তুটা তো এট এ টাইম একই সময়ে বস্তুটার পক্ষে সম্ভব না এইদিকে দুই দিকে যাওয়া। তো বস্তুটা যে কোনো একটা দিকে হয়তো সে চলে যাবে, এই রকম কোনো একটা দিকে সে চলে যাবে। তো একাধিক ভেক্টর, একটা 10 একটা 12, দুইটা মিলে কাজ করে একটা আলটিমেট রেজাল্ট পড়ে থাকে। তো এইটাকেই আমরা বলে থাকি হচ্ছে, এই যে দুইটা মিলে একটা ফাইনাল রেজাল্ট থাকে, একটা ফাইনাল ভেক্টর থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে লব্ধি ভেক্টর কি, অ্যান্সার হচ্ছে একাধিক ভেক্টর যদি একই সময়ে একই বস্তুর উপর কাজ করে, যেমন এখানে 10 নিউটন 12 নিউটন দুইটা ভেক্টর কাজ করতেছে, দুইটা মিলে আলটিমেটলি ফাইনালি ওই বস্তুটার উপর কতটুকু ভেক্টর আসলে কাজ করতেছে বা ভেক্টরটা আসলে কোন দিকে কাজ করতেছে, সেটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এখন আমরা ভেক্টরের যোজন বলতে কি বুঝি? আমরা যদি একটু পরের স্লাইডে যাই, আমরা এখন দেখার চেষ্টা করব ভেক্টরের যোজন কি। ভেক্টরের যোজন বা যোগ কি এবং কেন? সো যে কোনো জিনিস যখন আপনি শিখবেন, স্পেশালি ফিজিক্সের, আপনি নিজেকে সবসময় দুইটা প্রশ্ন করার চেষ্টা করবেন। একটা হচ্ছে এই জিনিসটা আসলে কি, আর সেকেন্ড কোশ্চেন এই জিনিসটা আমি কেন করতেছি। তো এই যে ভাইয়া আপনাকে লব্ধি ভেক্টর বুঝালাম যে আলটিমেটলি যে ভেক্টরটা একাধিক ভেক্টর কাজ করে একটা ভেক্টরই পড়ে থাকে, কারণ একই বস্তুর তো এট এ টাইম 10 দিকে দৌড়ানো সম্ভব না, একটা দিকেই সে আলটিমেটলি যাবে, ওই দিকটাতে যে ভেক্টরটা পড়ে থাকে সেটাই আসলে লব্ধি ভেক্টর। সবগুলা ভেক্টরের রেজাল্ট যেটা, সেটাই হচ্ছে লব্ধি ভেক্টর। এখন আপনি লব্ধি ভেক্টর জিনিসটা বুঝলেন, এটা কেন হয় বুঝছেন, যে একাধিক দিকে তো একটা বস্তু যাওয়া সম্ভব না, সবগুলো মিলে একটা দিকেই যাবে, ওই কারণেই হচ্ছে একটা ভেক্টর আসছে এবং ওই একটা ভেক্টরের নামটা আমরা লব্ধি ভেক্টর করতেছি। তো এখন আপনাকে শেখানো হবে ভেক্টরের যোজন কি বা ভেক্টরের যোগ কি। তো এটা শেখার আগে আপনি বুঝবেন, শিখার আগে আপনাকে জানতে হবে যে আপনি কেন শিখতেছেন, তারপর আপনাকে বুঝতে হবে যে আপনি কি শিখতেছেন, তারপর এটাকে কম্বাইন করে আপনি প্রবলেম সলভ করা শিখবেন। তো আমরা প্রথম কাজটা আগে করব। তো প্রথম কাজটা কি আমরা একটু দেখি, যে ভেক্টরের যোজন। ধরেন আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই আবার চিন্তা করি। এই একটা বস্তু, তো এই বস্তুর উপর এট এ টাইম এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে,
অ্যান্ড আমি বললাম এই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে। এখন এই যে দুইটা ভেক্টর কাজ করতেছে, আমরা একটু আগে লব্ধি ভেক্টর কনসেপ্ট মধ্যে দেখছি, দুইটা ভেক্টর মিলে ফাইনালি বস্তুটা একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। আলটিমেটলি দেখা যাবে ওই দুইটার পরিবর্তে, এই দুইটার পরিবর্তে আমি যদি এই দিকে একটা ভেক্টর কাজ করত, সে একই পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারত। একটা ভেক্টর কাজ করে সে একই পরিমাণ ইম্প্যাক্ট ফেলতো, অর্থাৎ এইভাবে দুই দিক থেকে দুই দিকে, মানে এই দিক বরাবর আমি একটা ভেক্টর টানতেছি, ধরলাম এটাকে আমি বললাম এ ভেক্টর, এটাকে আমি বললাম বি ভেক্টর। তো আমি এই দুইটা ভেক্টরকে না প্রয়োগ করে যদি একা একটা ভেক্টর প্রয়োগ করতাম, ধরেন এইটাকে আমি বললাম আর ভেক্টর, সরি, তো আমি এ আর বি প্রয়োগ না করে যদি শুধু আর ভেক্টর প্রয়োগ করতাম, আমি ঠিক একই রেজাল্টই পাইতাম। অর্থাৎ এইদিকে এ ভেক্টর ওইদিকে বি ভেক্টর দুটাকে একই সাথে প্রয়োগ করে আলটিমেটলি বস্তুটাকে যেই দিকে যতটুকু পরিমাণ সরাইতে পারছি, দেখা গেল এই দুজনের পরিবর্তে একটা ভেক্টর আর সেটাকে এইদিকে প্রয়োগ করে একই পরিমাণ সরাইতে পারছি। তার মানে কি, এই এ আর বি মিলে দুইজনে মিলে যা আর ভেক্টরটা একাইটা, তার মানে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি আসলে আর ভেক্টরটা। এখন আপনাকে বুঝতে হবে, আমি যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ভেক্টরকে একই সাথে অ্যাপ্লাই করছি, তার মানে এদের লব্ধি করব। এদের লব্ধি করার সিস্টেম কি, এদেরকে যোগ করা। একাধিক জিনিস, একাধিক ভেক্টর যখন একটা বস্তুর উপর এসে আপতিত হয়, তাদের লব্ধি করার অর্থ তাদেরকে যোগ করা। তো যোগ করে ফাইনালি যেটা পাবো সেটাই কি আমাদের হবে হচ্ছে লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে আর ভেক্টর। তো আমরা তাহলে এই যে ভেক্টরের যোগ শিখতেছি বা ভেক্টরের যোজন শিখতেছি, এটা আসলে মানে কি বুঝতেছি, যে আমি একটা জায়গায় দাঁড়ায় আছি, আমাকে ডান পাশ থেকে একটা ফ্রেন্ড ধাক্কা মারলো, বাম পাশ থেকে বা একটু কোনাকুনি করে আরেকটা ফ্রেন্ড ধাক্কা মারলো, দুইটা ধাক্কা খেয়ে আলটিমেটলি আমি কোন দিকে যাব সেই জিনিসটা বের করা যা দুইটা ভেক্টর যোগ করা একই কথা। বা আপনি চিন্তা করেন যে আহ একটা গাড়ি, বা আরো সহজ চিন্তা করেন যে নৌকার মধ্যে, নদীর মধ্যে একটা নৌকা আছে, মাঝি হচ্ছে নৌকাটা নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু স্রোতের একটা বেগের কারণে বা স্রোতের ধাক্কার কারণে নৌকাটা একদিকে একটা বেগ প্রাপ্ত হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের ধাক্কার কারণে নৌকাটা আরেক দিকে বেগ প্রাপ্ত হচ্ছে, নৌকার মাঝেই বৈঠা দিয়ে নৌকাকে আরেকটা বেগ দিচ্ছে, সবগুলা মিলে ঝিলে নৌকাটা আলটিমেটলি একটা ফাইনাল দিকে চলে যাবে, একটা ফাইনাল বেগ বা একটা লব্ধি বেগ সে প্রাপ্ত হবে। তো ওই যে নৌকার বৈঠা দ্বারা বেগ, বাতাসের কারণে নৌকার বেগ, তারপর হচ্ছে স্রোতের কারণে নৌকার বেগ, তিনটা বেগ মিলে একটা ফাইনাল বেগ তৈরি করবে, যেটাকে লব্ধি বলবো। ওই যে তিনটা বেগ মিলে একটা বেগ তৈরি করা, ওই তিনটা বেগের কি করার মাধ্যমে, তিনটা বেগের লব্ধি বা যোগ করার মাধ্যমে আসলে আমরা একটা ভেক্টর পাবো। আমরা ভেক্টরের যোজন শিখতেছি, মানে আসলে মনে মনে চিন্তা করতে হবে এই যোজনটা আসলে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ওই যে একাধিক ভেক্টরকে একত্রে করা, একাধিক ভেক্টর একসাথে একই বস্তুর উপর কাজ করলে তখন ফাইনালি কি ঘটে সেটা বের করতেছি আমি। অর্থাৎ ওই যে নৌকার মধ্যে, নৌকার উপরে একই সাথে তিনটা বেগ, স্রোতের বেগ, বাতাসের বেগ, বৈঠার বেগ, তিনটা বেগ মিলে কি হবে ফাইনালি সেটা বের করা যে কথা, এভাবে আমাদের ভেক্টরের যোগ করা বা ভেক্টরের যোজন করা একই কথা। এবার আসি আমাদের যোজনের কি কি সিস্টেম আছে। আমাদের ভেক্টর যোজনের সিস্টেম যদি আমরা বলতে যাই, আমরা ভেক্টর যোগের বা যোজনের মানে শুদ্ধ ভাষায় যদি বলি, একটু আধুনিক ভাষায় বলি, শিক্ষকের ভাষায় যদি বলি, তাহলে যোজন বলতে হবে। ভেক্টর যোজনের জ্যামিতিক নিয়ম, সো জ্যামিতিক নিয়ম যদি বলি তাহলে অলমোস্ট তিনটার মতো আছে, অলমোস্ট তিনটা নিয়ম আছে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1 নাম্বার, তাই তো? 1 নাম্বারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা আসলে কিভাবে কাজ করে এটা একটু বুঝে নিই আমরা। ধরেন আমি বললাম এই একটা ভেক্টর, তারপর আমি বললাম যে ভাইয়া এইটা আরেকটা ভেক্টর, সরি এইটা একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর আমি দিলাম লাইক এইদিকে আরেকটা ভেক্টর, সরি।
তো আমি তিনটা ভেক্টর বললাম, এইটাকে বললাম বি ভেক্টর, এইটাকে আমি বললাম সি ভেক্টর, আর এইটাকে আমি বললাম হচ্ছে এ ভেক্টর। তো আমার কাছে একই সাথে একই সময়ে একই বস্তুর উপর তিনটা ভেক্টর এসে পড়ছে, এই তিনটা ভেক্টর মিলে ফাইনালি কোন ভেক্টরটা পাওয়া যায়, লব্ধি কত হয়, সেটা করতে হলে কি করতে হবে, তিনটা ভেক্টরের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব। তো আমরা ধরে নিই তিনটা ভেক্টর মিলে যে লব্ধিটা আমরা পাবো, তিনটা ভেক্টর মিলে যে লব্ধিটা আমরা পাবো, সেই লব্ধিটা আমি ধরে নিই সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। মানে লব্ধিটাকে আমরা আর ধরে নিলাম, এ বি সি তিনটা লব্ধি করলাম, লব্ধি করে যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা আর বললাম। এখন এটা কিভাবে পাবো, সেটার টেকনিকটা হচ্ছে এরকম। প্রথমে কি করবেন আপনি, প্রথমে আপনি প্রথম ভেক্টরটা আঁকবেন। এই যে আঁকলাম, আমি কিন্তু এই ভেক্টরটাকেই ধরে নিয়ে আঁকলাম। আচ্ছা, এবার আমার সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে প্রথম ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, মানে এই যে তার প্রান্ত বিন্দু, ওইখান থেকে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু শুরু করতে হবে। দেখেন আমি ঠিক দ্বিতীয় ভেক্টর বি এর মতো করে আঁকছি, আমার আঁকাতে একটু কম বেশি হইতে পারে, চোখের আন্দাজে আঁকছি। তাহলে এই ভেক্টর যেখানে শেষ হয়েছে, যে ভেক্টরটা আলাদা আঁকছি, এই ভেক্টর যেখানে শেষ হয়েছে ওইখানে বি ভেক্টরটাকে রেখে ফেললাম। আচ্ছা, এরপরের কাজ কি, বি ভেক্টর যেখানে শেষ হয়েছে ওইখানে সি ভেক্টরকে আঁকতে হবে। তাহলে এবার আমি সি ভেক্টরকে আঁকতে হবে, এই যে এই বি ভেক্টর এখানে শেষ হয়েছে, এখান থেকে সি ভেক্টর এই যে আঁকলাম, আঁকলাম। তাহলে আমি যদি একটু নামকরণ গুলো করে ফেলি, এইটা হচ্ছে আমার এ ভেক্টর, তারপর এইটা হচ্ছে আমার বি ভেক্টর, এইটা হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে আমাদের সিস্টেমটা কি, প্রথম ভেক্টর যেখানে শেষ হয় সেখান থেকে দ্বিতীয় ভেক্টর শুরু করতে হবে, দ্বিতীয় ভেক্টর যেখান থেকে শেষ হয় সেখানে তৃতীয় ভেক্টর শেষ শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় ভেক্টরের শেষে তৃতীয় ভেক্টর শুরু করলাম। এইভাবে বাদ বাকি সবগুলাকে যদি সাজাই, তাহলে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে, তাহলে কি বললাম, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত বিপরীত ক্রমে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে যে সবগুলো ভেক্টরের লব্ধি, দ্যাট মিন্স আর। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সবগুলোকে একই ক্রমে সাজাইলাম। কিভাবে সাজাইলাম, এ ভেক্টর প্রথমটা যেখানে শেষ হয়েছে সেখানে দ্বিতীয় ভেক্টর শুরু, দ্বিতীয়টা যেখানে শেষ হয়েছে সেখানে তৃতীয়টা শুরু, এভাবে সবগুলোকে সাজাইলাম। সাজানোর পর একদম প্রথম ভেক্টরের শুরু থেকে একদম শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যদি আমি একটা ভেক্টর আঁকি, তাহলে এই ভেক্টরটা বিপরীত ক্রমে, মানে এগুলো তো যাচ্ছিল এই ক্রমে, এটা হচ্ছে বিপরীত ক্রমে উল্টো দিক থেকে, মানে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে শেষ ভেক্টর শেষ বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা পাওয়া যায় এটাই হচ্ছে সবগুলা ভেক্টরের যোগফল বা লব্ধি প্রকাশ করে। তাহলে আমরা এই ব্যাপারটাকে একটু সংক্ষেপে লিখে ফেলবো সংজ্ঞাটা। প্রথম ভেক্টরের শেষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুতে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু, এভাবে সবগুলো ভেক্টরকে স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত ভেক্টর
ঠিক আছে? সো ভাইয়া সংজ্ঞাটা যতটুকু সম্ভব লিখিয়ে দিয়েছি। তো এইসব সংজ্ঞা মুখস্থ করার কিছু না, জাস্ট নিজে বুঝে নিজের মতো করে বাংলা লেখা, ভাবটা প্রকাশ করা, আর কিছুই না। প্রথম ভেক্টরের শেষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুতে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু, এভাবে সবগুলো ভেক্টরকে স্থাপন করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দুর দিকে, শেষ বিন্দুর দিকে বললেও হয় বা পর্যন্ত বললেও হয়, কোনো সমস্যা নেই। ভেক্টর আঁকলে তা হবে সবগুলো ভেক্টরের লব্ধি বা যোগফল। অনেকগুলো ভেক্টর যোগ করা যে কথা, লব্ধি করা এক্স্যাক্টলি সেম কথা। তো আমরা সাধারণ নিয়মটা দেখলাম। সাধারণ নিয়ম দেখার পর আমি এরপর আরো দুইটা নিয়ম দেখাবো, একটা হচ্ছে ত্রিভুজ বিধি আর একটা হচ্ছে বহুভুজ বিধি। এগুলা একই জিনিস, জাস্ট ঘুরায় ফিরায় বিভিন্ন নামে ইউজ করছে, এবং এগুলো কোনোটা জাস্ট খুব বেশি কাজের না। জাস্ট আপনি এটাকে জ্যামিতির সাহায্যে আঁকতে পারবেন, কিন্তু এখান থেকে 10 নিউটন 12 নিউটন দুইটা কাজ করতেছে, এত অ্যাঙ্গেলে কাজ করছে, ফলে যে লব্ধিটা তৈরি হবে এটার মান কত হবে, এক্সাক্ট সংখ্যাটা আপনি এই সিস্টেমের সাহায্যে বের করতে হবে না। জাস্ট জিওমেট্রির সাহায্যে আপনি চিত্রে আঁকতে পারবেন, কিন্তু এক্সাক্ট মান কত সেটা আপনি এই সিস্টেমগুলোর সাহায্যে বের করতে পারবেন না। তো এরপর আমি ত্রিভুজ বিধি দেখাবো, বহুভুজ বিধি দেখাবো, এগুলো জাস্ট জানার জন্য জানা, খুব বেশি এগুলো নিয়ে টাইম নষ্ট করার দরকার নেই। আমরা মেইন জিনিসটা দেখবো সামান্তরিক বিধি থেকে, ওইটার সাহায্যে আমরা এক্সাক্ট মান বের করতে হবে, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা মিলে যে লব্ধিটা তৈরি হবে ওইটার মান কত হবে, ওইটার ডিরেকশনটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে, অ্যাঙ্গেলের মান পর্যন্ত আমরা সামান্তরিক বিধির সাহায্যে বের করতে পারবো। তো আপাতত মেইন জায়গাগুলোতে যাওয়ার আগে আমরা সেকেন্ড যেটাতে দেখবো সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ বিধি। সো ত্রিভুজ বিধিটা কিরকম আমরা একটু বলি। ধরেন এইটা একটা ভেক্টর আছে, আর এই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে। আচ্ছা, সো আমরা যদি লব্ধি চিন্তা করি, তো দেখেন আমরা একটা ত্রিভুজ আঁকছি। কিভাবে ত্রিভুজটা আঁকলাম? এ আর বি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল আমরা কত সেটা জানতে চাই। তাহলে কিভাবে করব? যে এ আর বি এই দুইটা ভেক্টরকে যদি আমি একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে প্রকাশ করতে পারি, তাহলে এ আর বি দুইটা ভেক্টর প্রকাশ হয়ে গেল একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা। তাহলে এটা যেই সিকোয়েন্সে যাচ্ছিল, অপর বাহুটা বিপরীত সিকোয়েন্সে দেখেন যাচ্ছিল কিভাবে, এখান থেকে এভাবে, তারপর এভাবে, তারপর নামা উচিত ছিল কি এই ডিরেকশনে, এই দিকে নামার কথা, কিন্তু এইদিকে নামছে না, উল্টো দিকে গেছে। তার মানে একই ক্রমে এ আর বি গেছে, কিন্তু এ আর বি এর লব্ধি যেটা, যোগফল যেটা, সেটা কিন্তু একই ক্রমে যায় নাই, উল্টো ক্রমে গেছে। এবার আমরা জানি অলরেডি, নর্মাল কমন সেন্সই জানি যে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যদি রেখা আঁকি, সেটাই আসলে কি সবগুলো ভেক্টরের লব্ধি হয়। মানে আর তো লব্ধি হবে এটা আমরা আগে থেকেই জানি। জাস্ট আমরা এইভাবে জিনিসটাকে প্রকাশ করতে পারি যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা গেলে অপর বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো আমরা এইটা আরেকবার যদি একটু বলি যে এখানে আসলে ঘটনা কি ঘটছে। আমরা ধরেন ত্রিভুজ বিধি জানি না, তাহলে আমাদের কি আছে, নর্মাল সিস্টেম তো জানি যে আমাদের এখানে যদি দুইটা ভেক্টর থাকে, এ আর বি দুইটা ভেক্টর,
তাহলে আমরা কি করবো, এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে বি ভেক্টরটা আঁকলাম। তাহলে প্রথম ভেক্টর অর্থাৎ এর আদি বিন্দু থেকে বি এর শেষ বিন্দু পর্যন্ত একটা রেখা আঁকলাম, একটা ভেক্টর পাইলাম। এই ভেক্টরটাই কি এ থেকে বি এর মানে এর প্রথম ভেক্টর প্রথম বিন্দু থেকে সেই ভেক্টর শেষ বিন্দুর দিকে যে ডিরেকশন, ওই ডিরেকশনে যে ভেক্টরটা পাইছি সেটাই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি। তো আমরা এমনিই জানি, জাস্ট এটাকে একটু ঘুরায় পেঁচায় প্রকাশ করা ত্রিভুজের সাহায্যে, যে ত্রিভুজের দুইটা বাহু সন্নিহিত পরপর দুইটা বাহু যদি একই ক্রমে এইভাবে একই ক্রমে যদি দুইটা ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে, তাহলে তৃতীয় ভেক্টরটা একই ক্রমে না, বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। আমরা দেখতেছি হ্যাঁ, আসলেই বিপরীত ক্রমে গেলে লব্ধিটার মানটা পেয়ে যাই, মান এবং দিক পেয়ে যাই। তো এটা হচ্ছে ত্রিভুজ বিধি। এখন দুইটা ভেক্টর জায়গায় যদি পাঁচটা ভেক্টর থাকে, তাহলে পাঁচটা ভেক্টরকে পাঁচটা বাহু দ্বারা প্রকাশ করতে হবে, আর ষষ্ঠ বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো দুইয়ের বেশি হলে, তিনের বেশি বাহু যদি হয়ে থাকে, তাহলে আমরা চতুর্ভুজ পঞ্চভুজ ওইভাবে না বলে আমরা কমনলি বলি সেটা হচ্ছে এন ভুজ বা বহুভুজ। তো ওই জন্য যে দুইয়ের বেশি যদি ভেক্টর থাকে, তাদের ক্ষেত্রে লব্ধি বের করার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে বহুভুজ বিধি। সো বহুভুজ বিধিটা আমরা দেখাবো, তার আগে আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই ত্রিভুজ বিধির সাহায্যে কি শুধুমাত্র দুইটা ভেক্টরই লব্ধি বের করা সম্ভব কিনা, ধর আমি জিওমেট্রি দিয়েই বের করব, কিন্তু ত্রিভুজ বিধি দিয়ে কি শুধুমাত্র দুইটাই বের করা যায় কিনা, এর বেশি কি বের করা যাবে না? অ্যান্সার হচ্ছে না। নর্মালি যদিও আমাদের কাছে মনে হয় ত্রিভুজ বিধির সাহায্যে দুইটা ভেক্টরই বের করা যায়, বাট কেউ যদি চায় ত্রিভুজ বিধির সাহায্যে চারটা পাঁচটা মানে যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি বের করতে পারে। হ্যাঁ, এটা বেশি টাইম লাগবে, বাট বের করা পসিবল। কিভাবে পসিবল আপনারা একটু চিন্তা করেন। এই ফাঁকে ভাইয়া বহুভুজ বিধিটা আপনাদেরকে বুঝাইনি, তারপর আবার এটাতে ব্যাক করবো যে কিভাবে ত্রিভুজ বিধির সাহায্যে আপনি দুইয়ের অধিক ভেক্টরও যদি থাকে সেটার লব্ধি কিভাবে বের করবেন। তো এবার আমরা যাবো হচ্ছে একটু বহুভুজ বিধিতে। তো বহুভুজ বিধির প্রসিজারটা অলরেডি কিন্তু ভাইয়া অনেকটুকু বলে দিছি। লাইক ধরেন এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, এই ধরেন আরেকটা ভেক্টর, একটা দুইটা তিনটা চারটা, চারটা ভেক্টর। এখন এদের লব্ধি কি হবে? ওদের লব্ধি হবে এই যে আদি বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, এটাই হবে লব্ধি। সো আমি ধরেন এভাবে প্রকাশ করতেছি যে এইটা হচ্ছে আমার এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর, এটা ডি ভেক্টর, আর এটা হচ্ছে সবগুলা লব্ধি আর ভেক্টর। লব্ধিকে আমরা লব্ধির রেজাল্টেন্টের ফার্স্ট লেটার আর, লব্ধিকে অলওয়েজ আর দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সবগুলা লব্ধি। ঠিক আছে, এখন বহুভুজ বিধি তাহলে আমরা কি বলবো যে এন ভুজ, যদি আপনার যদি চিন্তা করেন চারটা যদি ভেক্টর থাকে, চারটা ভেক্টরকে চারটা বাহু দ্বারা প্রকাশ করলে পঞ্চম বাহুটা হচ্ছে লব্ধি হবে। তো আপনার ভেক্টর যদি চারটা হয়, আপনার বহুভুজটা হইতে হবে কি পঞ্চভুজ, কারণ চারটা যদি ভেক্টর হয় চারটা বাহু সে দখল করে নিবে, লব্ধি আরেকটা বাহু দখল করবে, তো 4 এবং 1 পঞ্চভুজ হয়ে যাবে। তো আপনার ভেক্টর যদি 6টা হয়, তাহলে লব্ধি আরেকটা 7টা, তাহলে সপ্তভুজ। আপনার ভেক্টর যদি 8টা ভেক্টর যদি 8টা হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনার বাহু লাগবে কয়টা, টোটাল 9টা, কারণ লব্ধির জন্য আরেকটা এক্সট্রা লাগবে। তার মানে n-1 সংখ্যক যদি আপনার ভেক্টর হয়, লব্ধি আরেকটা মিলে টোটাল n ভুজে কভার করবে। তাহলে আমরা ব্যাপারটাকে এরকম ভাবে লিখতে হবে, একটি n ভুজের একটি n ভুজের একটি n বাহুর বিশিষ্ট বহুভুজের প্রথম n-1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের মান ও দিক প্রকাশ করা গেলে
সো একটি n বাহুবিশিষ্ট বহুভুজের প্রথম n-1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে n-n সংখ্যক ভেক্টর মান ও দিক প্রকাশ করা গেলে শেষ বাহুটি মানে ব্র্যাকেটে আমরা দিতে পারি হচ্ছে n তম বাহুটি বিপরীত ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম যে একটি এন ভুজের, যেমন আমরা যদি এখানে পঞ্চভুজ চিন্তা করি তাহলে প্রথম চারটা বাহু মানে n-1 সংখ্যক বাহু দ্বারা যদি চারটা ভেক্টর বা n-1 সংখ্যক ভেক্টরকে মান দিক প্রকাশ করা যায়, তাহলে n তম বাহু বা শেষ বাহু বা পঞ্চম বাহুটা হচ্ছে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে কিভাবে, বিপরীত ক্রমে, একই সিকোয়েন্স, এগুলো এটা এভাবে 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 ওই অনুযায়ী সেটা এইভাবে যাওয়ার কথা, কিন্তু না, বিপরীত ক্রমে হচ্ছে লব্ধির মান এবং দিক নির্দেশ করছে। এবং আপনি নর্মাল সেন্স থেকেও বুঝেন, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু থেকে সেই ভেক্টর শেষ বিন্দু পর্যন্ত ভেক্টর আঁকলে সেটা হচ্ছে লব্ধির মান এবং দিক বুঝায়। সো উভয় দিক থেকে মিলে গেছে, দ্যাট মিনস এই লটাও কি একদম অ্যাকুরেট বা ট্রু। তো আমরা আজকে আপাতত এই কয়েকটা বিধি শিখলাম। আজকের এই কয়টা বিধি শেখার পর আমাদের আরেকটা যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে সামান্তরিক বিধি। তো এইগুলার থেকে সামান্তরিক বিধি মাচ মাচ মোর ইম্পর্টেন্ট। যদি জিজ্ঞেস করেন ভাইয়া কেন, কারণ এই বিধিগুলো দিয়ে আপনি জাস্ট চিত্র আঁকতে পারবেন, কিন্তু এই বিধিগুলো দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাইয়া চারটা ভেক্টর দিয়ে দিল, আপনাকে মান সহ বলে দিল যে এর মান 10, বি এর 12 এরকম বলে দিল। তো চারটা মিলে যে ফাইনাল ভেক্টরটা আর যেটা তৈরি হবে সেটা মান কত হবে এটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন না, জাস্ট আপনি চিত্র এঁকে গেস করতে পারবেন। তো সামান্তরিক বিধি এমন একটা পাওয়ারফুল বিধি যে এই বিধির সাহায্যে আপনি কিন্তু চাইলে এক্স্যাক্টলি মানটাও বলতে পারেন যে হ্যাঁ এই ভেক্টরটা সবগুলো ভেক্টর মিলে যে লব্ধিটা তৈরি হয়েছে এটার মান হচ্ছে এত, দ্যাটস ওয়াই এটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ। তো একটা কোশ্চেন আপনাদেরকে করছিলাম যে ভাইয়া ত্রিভুজ বিধির সাহায্যে দুইটার বেশি ভেক্টরের লব্ধি বের করা পসিবল কিনা। অ্যান্সার হচ্ছে অবশ্যই পসিবল। কিভাবে পসিবল দেখেন, আমি এখন একটা কাজ করব যে আমি এখানে দুইটার বেশি ভেক্টর নিব। ধরেন আমি বললাম এইটা একটা ভেক্টর, একটু বেশি মোটা হয়ে গেছে, এই একটা ভেক্টর, তারপর ধরেন আমি বললাম আচ্ছা সবগুলা কি হলুদ কালার দিয়ে কি আলাদা আলাদা কালার দিই তাহলে বেটার হবে। এই একটা ভেক্টর আর ধরেন এই আরেকটা ভেক্টর, ঠিক আছে। তো আমি তিনটা ভেক্টর দিলাম, ধরলাম এ, বি আর সি, তিনটা ভেক্টর নিলাম। এখন এই তিনটা ভেক্টরের লব্ধি কত হবে বা যোগফল কত হবে এইটা কি আমি ত্রিভুজ বিধির সাহায্যে পসিবল কিনা সেটা ট্রাই করতেছি। দেখেন কি করব, আমি ফার্স্টে এ আর বি কে নিব। এই যে এ কে আমি আঁকলাম, ওকে। তারপর আমি বি কে নিব। বি কে কিভাবে নিব, এইখান থেকে শিফট করে আমি এখানে আনবো। তো প্রথমটা যেখানে শেষ হয়েছে সেখানে দ্বিতীয়টা আঁকা। এখন প্রথমটার আদি বিন্দু এবং শেষটার শেষ বিন্দুকে কম্বাইন করলে আমরা একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজের শেষ বাহুটা এইটা কি করবে, এ আর বি এর লব্ধিটা কত সেটা বলে দিবে। তো এইটা এ, এইটা বি, আর এইটা তাহলে কি হবে, এটা হবে হচ্ছে আর, ধরলাম এটা হচ্ছে R1, এটা আসলে কি হবে এ প্লাস বি সেটা হয়ে যাবে, তাই না? আপনি এ প্লাস বি যদি বলেন, এর উপরে একটা নর্মাল দাগ দিলেও হবে বা এরকম তীর চিহ্ন দিলেও হবে, তীর চিহ্ন দিতে পারেন, শুধু দাগও দিতে পারেন বা নিচে দাগ দিতে পারেন, তিনটাই অ্যাকুরেট, কোনটা সমস্যা নেই। তাহলে এ আর বি দুইটাকে কনভার্ট করে আমি একটা বানাইলাম, সেটা হচ্ছে গোলাপি কালারেরটা। এখন এই গোলাপি কালারেরটা নিব, খেয়াল করেন এই রকম কিছু একটা আসছে আমার, তাই না? এটা হচ্ছে আমি কি বলতে পারি, এটার জায়গায় আমি বলতে পারি এ প্লাস বি। আরেকটা ভেক্টর কি আমার বাকি আছে, সি। তো সিটা আমি আঁকবো, সিটা হচ্ছে এই রকম। এখন এই দুটাকে যদি আমি কানেক্ট করে একটা ত্রিভুজ বানাইতে চাই তাহলে আমাকে কি করা লাগবে, আমাকে করা লাগবে হচ্ছে এই রকম কিছু। প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত এরকম গেলাম, তাহলে এই যেটা আমি পাইলাম এটা ত্রিভুজ হয়ে গেল, প্রথম দুইটা বাহু একই ক্রমে। এইটা ছিল হচ্ছে আমার
সি ভেক্টর, তাহলে এইটা হচ্ছে সেই লব্ধিটা, এটাকে আমি R2 বললাম। এটা হচ্ছে a প্লাস বি একটা ভেক্টর পেয়েছিলাম আগে ত্রিভুজ বিধি দিয়ে, সাথে আরেকটা সি করে আমি ফাইনাল লব্ধিটা পেয়ে গেলাম। তো এই যে আমি আঁকলাম এই রকম, এটাই কিন্তু সেই আমার ফাইনাল লব্ধি R2 যদি এটাকে বলে থাকি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কি দেখলাম, ত্রিভুজ বিধি দিয়ে চাইলে আমরা দুইটার বেশিও ভেক্টরের লব্ধি বের করতে পারি, বাট একই স্টেপে হয় না, কয়েকটা স্টেপে পসিবল। তাহলে আমরা একটা কমেন্ট লিখে দিই উপরে, যেন আমাদের পরবর্তীতে স্লাইড দেখলে বা হচ্ছে ক্লাস দেখলে মনে থাকে, বা আমরা দ্রুত এই জিনিসটা যেন বুঝে ফেলতে পারি যে 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে একাধিকবার ত্রিভুজ বিধি প্রয়োগ করে লব্ধি নির্ণয় সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা আজকের দিনে আমাদের সামারি যেটা, আমরা কি কি দেখছি একটু দ্রুত রিকভার করে ফেলি। রিকল করতেছি, আমরা প্রথমত আমরা দেখছি যে লব্ধি ভেক্টর জিনিসটা কি, একটা নতুন টাইপের ভেক্টর দেখছি। তারপর আমরা দেখছি যে ভেক্টরের যোগ বলতে কি বোঝায়। ভেক্টর যোগ বলতে অনেকগুলো ভেক্টরকে একত্রে ফাইনালি যদি একত্রে কাজ করে তাহলে ফাইনালি রেজাল্টটা কি হবে। এখন এইটা আসলে শুধুমাত্র এইভাবে ভাষাগতভাবে না শিখে চিন্তা করতে হবে যে একটা নৌকা, সেটা পানির মধ্যে আছে, তার মধ্যে একই সাথে বাতাস ধাক্কা দিচ্ছে, স্রোত ধাক্কা দিচ্ছে, বৈঠার কারণে আরেকটা ধাক্কা হচ্ছে, সবগুলোর কারণে আলাদা আলাদা বেগ তৈরি হচ্ছে। সবগুলা বেগ মিলে তো সে একই সাথে অনেক দিকে ছুটবে না, একটা নিচু দিকে যাবে, ওই দিকটাই হচ্ছে তার লব্ধি ভেক্টর। তো ওই যে বাতাসের বেগ, স্রোতের বেগ, বৈঠার বেগ, সবগুলা যুক্ত হয়ে ফাইনালি কি তৈরি করলো, এই যোগটাই হচ্ছে ভেক্টরের যোগ। সো এটা আমি নৌকারটা হচ্ছে নৌকার বেগটা, নদীর মধ্যে নৌকার বেগ একটা এক্সাম্পল ছিল, আরো অনেক এক্সাম্পল হইতে পারে। যেমন হইতে পারে যে একটা গাড়ি গাড়ি হচ্ছে যাচ্ছে সামনের দিকে, ইঞ্জিন তাকে একটা ধাক্কা দিচ্ছে, তারপর রাস্তার ঘর্ষণ একটা তাকে ধাক্কা দিচ্ছে, একাধিক ধাক্কা টাক্কা মিলে গাড়িটা কোনো একটা দিকে যাচ্ছে। আবার হইতে পারে যে একটা বস্তু, সেই বস্তুটা টেবিলের উপর আছে, আপনি তাকে একদিক থেকে টানতেছেন, আপনার ফ্রেন্ড আরেক দিক থেকে টানতেছে, তো সবগুলো টান ফলে সে আলটিমেটলি কোন দিকে যাবে সেটাও এক ধরনের যোগ করা। সো এই ধরনের বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন সিনারিও আসতে পারে, ওই সকল সিনারিওতে একটা বস্তুর উপর একাধিক ভেক্টর, একাধিক বল কাজ করতে পারে। সো সবগুলা মিলে ফাইনালি কি হবে সেটা বের করা মানে আসলে এই ভেক্টর গুলার যোগ করা। এবং ভেক্টর যোগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সবগুলা ভেক্টর আদিবিন্দু একই জায়গায় থাকতে হবে, বা সবগুলা ভেক্টর এট এ টাইম একই বস্তুর উপর কাজ করলে তখনই শুধুমাত্র যোগ করা পসিবল। তারপর আমরা যেটা দেখছি যে আমরা সাধারণ নিয়মে কিভাবে বের করতে হয়, একটার পর আরেকটা এভাবে বসায়, একটা শেষ বিন্দুতে অপরটার আদি বিন্দু, এভাবে বারবার বসায় বসায় পুরোটা একটা সিস্টেম তৈরি করে শেষের ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমটার প্রথম বিন্দু থেকে শেষটা শেষ বিন্দু পর্যন্ত যদি ভেক্টর রাখা হয় তাহলে এটা আমরা ফাইনালি লব্ধি পাই। তারপর আমরা এইটার পরিক্রমায় আমরা দেখছি যে ত্রিভুজ বিধি জিনিসটা কি, ত্রিভুজ বিধি দুইটার জন্য কাজ করে, দুইয়ের বেশি হলে কিভাবে করতে হয় সেটা দেখলাম। তারপর আমরা দেখছি লাস্টে বহুভুজ, যে তিনটা চারটা পাঁচটা অনেকগুলো ভেক্টর থাকলে বহুভুজ সিস্টেমে কিভাবে একটা ওয়েতেই আমরা এক স্টেপে কিভাবে আমরা লব্ধিটা বের করতে পারি। এইটুকু দেখে আমরা আজকের ক্লাস শেষ করতেছি। পরের ক্লাসে আমরা যেটা করব, সব থেকে ইম্পর্টেন্ট বিধি সামান্তরিক বিধি করব, এবং সামান্তরিক বিধি যখনই আমরা শিখে ফেলবো তখনই আমাদের থেকে আসলে এই ভেক্টরের চ্যাপ্টারের ম্যাথমেটিক্স অর্থাৎ ফিজিক্সের প্রথম ম্যাথমেটিক্স আমরা সামান্তরিক বিধি শিখে যাওয়ার পর ইনশাল্লাহ করতে পারবো।